আসসালামু আলাইকুম ও নমস্কার। সবাইকে স্বাগতম বাহারুল সিনেভার্সে। টম হল্যান্ডের স্পাইডারম্যানের কোন সিনেমাটা আপনার সবচেয়ে প্রিয়? হোম কামিং, ফার ফ্রম হোম, নো ওয়ে হোম নাকি ব্র্যান্ড নিউ ডে? এই প্রশ্নের উত্তর সবার কাছে একরকম হবে না। তাই আজকের ভিডিওতে আমি টম হল্যান্ডের ৪টি স্পাইডারম্যান সিনেমাকে ৪ নম্বর থেকে ১ নম্বর পর্যন্ত র‍্যাংক করব। প্রতিটি সিনেমার গল্প সংক্ষেপে বলবো, কি ভালো লেগেছে, কি ততটা ভালো লাগেনি, আর কেন আমি সেই র‍্যাংক দিয়েছি সেটাও শেয়ার করব। তবে একটা কথা আগে থেকেই বলে রাখি, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত। আপনার র‍্যাংকিং যদি আলাদা হয়, তাহলে ভিডিওর শেষে কমেন্টে অবশ্যই জানাবেন। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। ৪ নম্বরে আমি রেখেছি স্পাইডারম্যান ফার ফ্রম হোম। এর মানে এই না যে সিনেমাটা খারাপ। আসলে টম হল্যান্ডের স্পাইডারম্যানের ৪টা সিনেমাই আমার ভালো লেগেছে। কিন্তু তুলনা করলে এই সিনেমাটা আমার কাছে ৪ নম্বরে থাকবে। এখন আসি গল্পে। এই সিনেমার শুরু হয় অ্যাভেঞ্জার এন্ড গেমের ঘটনার পর। টনি স্টার্ক মারা গেছেন। পুরো পৃথিবী একজন বড় হিরোকে হারিয়েছে। কিন্তু সবচেয়ে বেশি ভেঙে পড়ে পিটার পার্কার। কারণ টনি স্টার্ক শুধু একজন অ্যাভেঞ্জার ছিলেন না। পিটারের কাছে তিনি একজন শিক্ষক, একজন গাইড এবং অনেকটা বাবার মতো মানুষ ছিলেন। এই অবস্থায় পিটার সিদ্ধান্ত নেয় কিছুদিন সুপারহিরোর জীবন থেকে দূরে থাকবে। সে বন্ধুদের সঙ্গে ইউরোপে স্কুল ট্রিপে যায়। তার একটা ছোট্ট প্ল্যানও ছিল। সে ঠিক করে এমজেকে নিজের মনের কথা বলবে। কিন্তু স্পাইডারম্যানের জীবনে কি কখনো সবকিছু প্ল্যান মতো হয়? ঠিক তখনই নিক ফিউরি এসে পিটারকে একটি নতুন মিশনের দায়িত্ব দেয়। এখানেই আমাদের পরিচয় হয় মিস্টিরিওর সঙ্গে। প্রথমে সবাই মনে করে সে অন্য একটি পৃথিবী থেকে আসা একজন সুপার হিরো। বিশাল বিশাল দানবের সঙ্গে সে লড়াই করছে, আর পুরো পৃথিবী তাকে নতুন হিরো হিসেবে দেখতে শুরু করে। পিটারও তাকে বিশ্বাস করে। এমনকি টনি স্টার্কের সবচেয়ে শক্তিশালী প্রযুক্তি EDH এর দায়িত্ব মিস্টিরিও এর হাতে তুলে দেয়। আর এখানেই পিটার সবচেয়ে বড় ভুলটা করে। এরপর জানা যায় মিস্টিরিও আসলে কোনো সুপার হিরোই নয়। সে একজন অসাধারণ অভিনেতা এবং খুব বুদ্ধিমান প্রতারক। টনি স্টার্কের সাবেক কর্মীদের নিয়ে সে ড্রোন আর হোলোগ্রামের সাহায্যে পুরো পৃথিবীকে বোকা বানাচ্ছিল। আমার কাছে সিনেমাটার সবচেয়ে ভালো দিক ছিল মিস্ট্রিও এর ইলুশন সিন। যখন পিটার বুঝতেই পারছিল না কোনটা বাস্তব আর কোনটা মিথ্যা, সেই দৃশ্যগুলো সত্যিই অসাধারণ ছিল। ভিজুয়াল ইফেক্ট আজও অনেক ভালো লাগে। টম হল্যান্ড ও এই সিনেমায় খুব ভালো অভিনয় করেছে। বিশেষ করে টনি স্টার্ককে হারানোর পর পিটারের মানসিক অবস্থা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। তবে কিছু জিনিস আমার ততটা ভালো লাগেনি। প্রথমত, সিনেমার মাঝের অংশ কিছুটা ধীর মনে হয়েছে। দ্বিতীয়ত, অনেক সময় মনে হয়েছে পিটার খুব সহজেই মিস্ট্রিওকে বিশ্বাস করে ফেলেছে। আর কিছু কমেডি সিন আমার কাছে একটু জোর করে ঢোকানো মনে হয়েছে। তবে সিনেমার শেষটা কিন্তু দারুণ। পিটার শেষ পর্যন্ত নিজের বুদ্ধি ব্যবহার করে মিস্ট্রিওকে হারিয়ে দেয়। কিন্তু মৃত্যুর আগে মিস্ট্রিও এমন একটি ভিডিও প্রকাশ করে যা পিটারের পুরো জীবন বদলে দেয়। সেই ভিডিওতে সে পুরো পৃথিবীকে জানিয়ে দেয় স্পাইডারম্যান আসলে পিটার পার্কার। এই একটি দৃশ্য পরের সিনেমা নো ওয়ে হোমের পুরো গল্পের ভিত্তি তৈরি করে। সব মিলিয়ে ফার ফ্রম হোম আমার কাছে একটি গুড মুভি। দেখতে খুবই মজার। মিস্টিরিও অসাধারণ ভিলেন, কিন্তু অন্য ৩টি সিনেমার তুলনায় একটু পিছিয়ে। এবার আসি ৩ নম্বরে। আমার তালিকার ৩ নম্বরে রয়েছে স্পাইডারম্যান হোম কামিং। সত্যি বলতে এই সিনেমাটা অনেক সময় নো ওয়ে হোমের জনপ্রিয়তার কারণে আড়ালে পড়ে যায়। কিন্তু আমার মতে টম হল্যান্ডের স্পাইডারম্যানকে বুঝতে হলে এই সিনেমাটা অবশ্যই দেখা উচিত। কারণ এখান থেকেই পিটার পার্কারের আসল যাত্রা শুরু হয়। গল্পের শুরু হয় ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ারের পর। পিটার তখন মাত্র ১৫ বছরের একজন স্কুল ছাত্র। টনি স্টার্কের সঙ্গে প্রথম মিশনে যাওয়ার পর সে খুবই উত্তেজিত। তার একটাই স্বপ্ন, একদিন অ্যাভেঞ্জার হবে। কিন্তু টনি স্টার্ক চায় পিটার ধীরে ধীরে শিখুক। তাই সে পিটারকে বলে, ছোট ছোট অপরাধ থামাও, নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করো। কিন্তু পিটারের মনে তখন অন্য চিন্তা। সে চায় সবাই তাকে বড় হিরো হিসেবে দেখুক। একদিন সে কিছু অদ্ভুত অস্ত্রের খোঁজ পায়। তদন্ত করতে গিয়ে সে জানতে পারে এই অস্ত্রগুলো তৈরি করছে এড্রিয়ান টুমস, যাকে আমরা ভালচার নামে চিনি। ভালচার সাধারণ কোনো ভিলেন নয়। সে আগে সাধারণ একজন ব্যবসায়ী ছিল, কিন্তু অ্যাভেঞ্জার্সের যুদ্ধের পর তার কাজ কেড়ে নেওয়া হয়। তখন থেকেই সে চিথাওরি প্রযুক্তি ব্যবহার করে শক্তিশালী অস্ত্র তৈরি করতে শুরু করে। এই কারণেই ভালচারকে আমার ভালো লাগে। সে শুধু পৃথিবী ধ্বংস করতে চায় না, তার নিজেরও একটা কারণ ছিল। এদিকে পিটার একাই ভালচারকে ধরার চেষ্টা করতে থাকে, কিন্তু বারবার ভুল করে। কখনো ফেরি ভেঙে ফেলে, কখনো নিজের স্যুট হারায়, এমনকি টনি স্টার্ক পর্যন্ত তার স্পাইডারম্যান স্যুট নিয়ে নেয়। এই দৃশ্যটা আমার খুবই ভালো লাগে, কারণ টনি তখন পিটারকে একটা গুরুত্বপূর্ণ কথা বলে, ইফ ইউর নাথিং উইদাউট দ্য স্যুট দেন ইউ শুডেন্ট হ্যাভ ইট। এই একটা সংলাপ পিটারের জীবনটাই বদলে দেয়। এরপর আসে সিনেমার সবচেয়ে বড় টুইস্ট। পিটার যখন লিজকে নিয়ে হোমকামিং ড্যান্সে যাওয়ার জন্য তার বাড়িতে যায়, তখন দরজা খুলে কে বের হয়? এড্রিয়ান টুমেস, অর্থাৎ ভালচার। সত্যি বলতে প্রথমবার এই দৃশ্যটা দেখে আমি একদম অবাক হয়ে গিয়েছিলাম। গাড়িতে বসে পিটার আর ভালচারের সেই কথোপকথন, লাল ট্রাফিক লাইটে ভালচারের মুখে আলো পড়ার সেই দৃশ্য, আমার মতে পুরো MCU এর অন্যতম সেরা টেনশন ভরা দৃশ্য।
এরপর পিটার নিজের পুরনো স্যুট পরে ভালচারের বিরুদ্ধে শেষ লড়াই করে। সে জিতে যায়, কিন্তু সবচেয়ে ভালো বিষয় হলো পিটার ভালচারকে মরতে দেয় না, বরং তাকে বাঁচিয়ে আনে। এটাই পিটার পার্কারের আসল পরিচয়। সে শুধু ভিলেনকে হারায় না, মানুষকেও বাঁচায়। শেষে টনি স্টার্ক তাকে অ্যাভেঞ্জার্সে যোগ দেওয়ার সুযোগ দেয়, কিন্তু পিটার সেটা ফিরিয়ে দেয়, কারণ সে বুঝে গেছে ভালো স্পাইডারম্যান হতে পারলেই সেটাই সবচেয়ে বড় ব্যাপার। আমার কাছে এই সিনেমার সবচেয়ে ভালো দিক হলো এটা খুবই গ্রাউন্ডেড। এখানে মাল্টিভার্স নেই, বড় বড় সিজিআই ব্যাটেল নেই, তবুও গল্পটা এত সুন্দর যে শেষ পর্যন্ত আগ্রহ ধরে রাখে। টম হল্যান্ডের অভিনয়, মাইকেল কিটনের ভালচার, টনি স্টার্কের মেন্টর হিসেবে উপস্থিতি, সবকিছুই দারুণ। তবে কিছু ছোটখাটো কমেডি একটু কম থাকলে আমার কাছে আরও ভালো লাগতো। তবুও স্পাইডারম্যান হোম কামিং আমার কাছে একটি ভেরি গুড মুভি। এবার চলে আসি আমার তালিকার 2 নম্বরে। এখানে আমি রেখেছি স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে। সত্যি বলতে এই সিনেমাটা নিয়ে আমার অনেক আশা ছিল, কারণ নো ওয়ে হোমের শেষে পিটার পার্কারের জীবনে যা ঘটেছিল তার পরের গল্পটা কেমন হবে সেটা জানার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। এই সিনেমার শুরুতেই আমরা দেখি পুরো পৃথিবী পিটার পার্কারকে ভুলে গেছে। এমজে তাকে চিনে না, নেড তাকে চিনে না, এমনকি অ্যাভেঞ্জার্সদের কাছেও পিটার পার্কার যেন কখনো ছিলই না। এখন পিটার একদম একা, ছোট একটা ভাড়া বাসায় থাকে, নিজের খরচ নিজেই চালায়, আর দিনের বেলায় সাধারণ একজন মানুষ হলেও রাতে স্পাইডারম্যান হয়ে নিউ ইয়র্কের মানুষকে বাঁচায়। আমার কাছে এই বিষয়টা খুব ভালো লেগেছে, কারণ এখানে পিটার আর কোনো বড় অ্যাভেঞ্জারের ছায়ায় নেই। তাকে কেউ সাহায্য করছে না, সবকিছু তাকে একাই সামলাতে হচ্ছে। গল্প যত এগোতে থাকে পিটারের সামনে নতুন নতুন বিপদ আসতে থাকে, নতুন শত্রু, নতুন চ্যালেঞ্জ আর নিজের জীবনের নতুন দায়িত্ব, সবকিছু একসঙ্গে সামলাতে হয় তাকে। এই সিনেমায় পিটারকে আগের চেয়ে অনেক বেশি পরিণত মনে হয়েছে। সে আর আগের মতো তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেয় না, প্রতিটি কাজ ভেবে করে। অ্যাকশন দৃশ্যগুলিও বেশ ভালো, বিশেষ করে শহরের রাস্তায় স্পাইডারম্যানের লড়াইগুলো দেখতে দারুণ লাগে। আর একটা বিষয় আমার খুব ভালো লেগেছে, এই সিনেমা আবার স্পাইডারম্যানকে ফ্রেন্ডলি নেইবারহুড স্পাইডারম্যান হিসেবে দেখিয়েছে। মানে পৃথিবী বাঁচানোর আগে সে নিজের শহরের সাধারণ মানুষদের সাহায্য করছে। এটাই তো স্পাইডারম্যানের আসল পরিচয়। তবে আমার কাছে একটা ছোট সমস্যা ছিল, কিছু জায়গায় গল্পের গতি একটু ধীর লেগেছে, আর কিছু নতুন চরিত্রকে আরও ভালোভাবে দেখানো যেত। তবুও পিটার পার্কারের চরিত্রের উন্নতি, ইমোশন, অ্যাকশন আর নতুন শুরু, সব মিলিয়ে সিনেমাটা আমার খুব ভালো লেগেছে। তাই আমার কাছে এটা মাস্ট ওয়াচ। এবার চলে এসেছি আমার তালিকার 1 নম্বরে। আর সত্যি বলতে এখানে অন্য কোনো সিনেমা থাকার প্রশ্নই ওঠে না। স্পাইডারম্যান নো ওয়ে হোম। এই সিনেমাটা শুধু টম হল্যান্ডের স্পাইডারম্যান সিনেমা নয়, এটা স্পাইডারম্যান ভক্তদের জন্য একটা ভালোবাসার চিঠি। গল্প শুরু হয় ফার ফ্রম হোমের শেষ থেকে। পুরো পৃথিবী জেনে যায় স্পাইডারম্যান আসলে পিটার পার্কার। এক মুহূর্তের মধ্যে পিটারের জীবন পুরো বদলে যায়। সে আর স্বাভাবিকভাবে কোথাও যেতে পারে না। এমজে, নেড, সবার জীবনেও সমস্যা শুরু হয়। শেষ পর্যন্ত পিটার ডক্টর স্ট্রেঞ্জের কাছে যায়। সে চায় সবাই যেন তার পরিচয় ভুলে যায়, কিন্তু ছোট্ট একটা ভুল, আর সেই ভুল থেকেই শুরু হয় মাল্টিভার্সের বিশাল সমস্যা। একের পর এক অন্য ইউনিভার্সের ভিলেন এমসিইউতে চলে আসে। ডক্টর অক্টোপুস, গ্রিন গবলিন, ইলেকট্রো, স্যান্ডম্যান, লিজার্ড, প্রত্যেকটা ভিলেনের এন্ট্রিই ছিল দারুণ। কিন্তু আসল চমক তখনও বাকি। হঠাৎ করেই ফিরে আসে অ্যান্ড্রু গারফিল্ডের স্পাইডারম্যান, তারপর টোবি স্পাইডারম্যান। সিনেমা হলে এই দৃশ্য দেখে দর্শকদের যে প্রতিক্রিয়া ছিল সেটা সত্যিই ইতিহাস হয়ে থাকবে। 3জন স্পাইডারম্যানকে একসঙ্গে দেখা, প্রত্যেকের আলাদা অভিজ্ঞতা, আলাদা কষ্ট, আর একে অপরকে সাহায্য করার মুহূর্তগুলো আমার কাছে পুরো সিনেমার সেরা অংশ। এরপর আসে সবচেয়ে কষ্টের মুহূর্ত, গ্রিন গবলিন অন্ট মেইকে হত্যা করে। মারা যাওয়ার আগে আন্ট মে পিটারকে বলে, উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি। এই সংলাপটা শুনে পিটার শুধু কাঁদে না, সে আরও পরিণত হয়ে ওঠে। শেষের যুদ্ধটাও ছিল অসাধারণ। 3জন স্পাইডারম্যান একসঙ্গে সব ভিলেনকে হারানোর বদলে তাদের বাঁচানোর চেষ্টা করে। এটাই স্পাইডারম্যানের আসল শিক্ষা। সবশেষে পিটার এমন একটা সিদ্ধান্ত নেয় যেটা হয়তো খুব কম সুপারহিরোই নিতে পারত। সে ডক্টর স্ট্রেঞ্জকে বলে সবাই যেন পিটার পার্কারকে ভুলে যায়। এর মানে এমজে তাকে চিনবে না, নেড তাকে চিনবে না, হ্যাপিও না। সবাইকে হারিয়ে পিটার আবার একা হয়ে যায়। শেষ দৃশ্যে আমরা দেখি সে নিজের হাতে নতুন স্পাইডারম্যান স্যুট বানিয়েছে, আবার নতুন করে শুরু করছে। এই এন্ডিংটা আমার কাছে একদম পারফেক্ট। এটা দেখিয়ে দেয় স্পাইডারম্যান হওয়া মানে শুধু শক্তিশালী হওয়া নয়, প্রয়োজনে নিজের সুখও ত্যাগ করতে হয়। এই কারণেই স্পাইডারম্যান নো ওয়ে হোম শুধু আমার নয়, লাখ লাখ স্পাইডারম্যান ভক্তের কাছেও টম হল্যান্ডের সেরা স্পাইডারম্যান সিনেমা। আউটরো। তো বন্ধুরা, এটাই ছিল টম হল্যান্ডের স্পাইডারম্যান সিনেমাগুলোর আমার র্যাঙ্কিংটা। 4 নম্বরে ফার ফ্রম হোম গুড, 3 নম্বরে হোম কামিং ভেরি গুড, 2 নম্বরে ব্র্যান্ড নিউ ডে মাস্ট ওয়াচ, 1 নম্বরে নো ওয়ে হোম মাস্টারপিস মাস্ট ওয়াচ। এবার আপনার পালা। আপনার কাছে কোনো স্পাইডারম্যান সিনেমাটা সবচেয়ে ভালো? আর আমার এই র্যাঙ্কিংয়ের সঙ্গে আপনি কতটা একমত নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর এমন আরও মুভি রিভিউ
র্যাঙ্কিং এবং এন্টারটেনমেন্টের ভিডিও দেখতে বাহারুল সিনেভার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ। সবাই ভালো থাকবেন।